Not in this way. লজ্জা শেম। নেপালের আজ চতুর্থ দিনে আমরা আমাদের ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে যাব চন্দ্রগিরিতে। এই চন্দ্রগিরিতে মূলত আমরা ক্যাবেল কারের যে এক্সপিরিয়েন্স সেটা নিতে যাব। Again, in our car. Not outside. You can yeah. Back in the back. I'll sit in the back. Oh. গত রাতে ঘুমাতে বেশ দেরি হয়েছে, তাই আজ সকালে উঠতেও বেশ দেরি হয়েছে। বাট আমরা বেশিক্ষণ দেরি না করে সকালে নাস্তারও ব্রেক না নিয়ে আমরা বের হয়ে পড়ি। চন্দ্রগিরিতে মূলত কাঠমান্ডু থেকে যেতে খুব একটা বেশি সময় লাগে না। আমাদের মনে হয় সেদিন সর্বোচ্চ আধা ঘন্টা বা 45 মিনিট সময় লেগেছিল। আমরা রওনা দিয়েছিলাম থামেল থেকে। সো থামেল থেকে এই ডিস্টেন্সটা আমার কাছে খুব একটা বেশি মনে হয়নি। চন্দ্রগিরি কাছাকাছি আসতেই আমরা বড় বড় পাহাড় দেখতে পাই শহর থেকেই। ইনফ্যাক্ট চন্দ্রগিরির যে ক্যাবেল কারগুলো, সেই ক্যাবেল কারগুলো আমরা রাস্তা থেকে দেখতে পাচ্ছিলাম। এটা হচ্ছে চন্দ্রগিরিতে ঢোকার যে মূল ফটক, সেই মূল ফটকটা। মূল ফটকে সুন্দর করে লেখাই থাকে চন্দ্রগিরি হিলস। এরপর বাম দিকেই মূল জায়গাটা। চন্দ্রগিরিতে আসার পরে দেখতে পাচ্ছিলাম অনেক মানুষজন এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ। আমরা একটু আশপাশটা দেখে টিকিট কাটতে দাঁড়িয়ে যাই। এখানে টিকিট কাটতে হবে। আমরা যেহেতু সার্কভুক্ত দেশ, তাই আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 1320 টাকা। সেদিন একটা অফার ছিল। তবে যারা সার্কের বাইরের দেশ, তাদের জন্য টিকিটের রেট আলাদা হয়ে থাকে, অর্থাৎ আরেকটু বেশি হয়ে থাকে। এরপরে ঢোকার পরে একটা ছোট্ট চেক ইন পর্ব থাকে। সেই চেক ইন পর্ব শেষ করে আবার একটা সিরিয়ালে দাঁড়াতে হয়। এই যে দেখেন কত লম্বা একটা মানুষের সিরিয়াল। সো ঘুরে 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 গিয়ে সেইখান থেকে আমাদেরকে ক্যাবেল কারে চড়তে হবে। প্রচুর মানুষ, অনেক লম্বা সিরিয়াল। একটু সামনে আসার পরে আমি ক্যাবেল কারের যে মেইন ইঞ্জিন সেটা দেখতে পাচ্ছিলাম। কোনো রকম একটা ফাঁকফোকর দিয়ে আমাদের সেখানকার লোকজন আস্তে করে ক্যাবেল কারে উঠিয়ে দেন। This one perfect. Okay. অ্যান্ড আমরা মোটামুটি পেছনে মানুষদের আগেই সিরিয়ালটা পেয়ে যাই। কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ক্যাবেল কারটা ছেড়ে দেয় এবং খুব স্পিডেই মাটি থেকে দেখলাম অনেক উঁচুতে উঠে যাচ্ছে। আমি আশপাশটা দেখে খুবই এক্সাইটেড ছিলাম, প্লাস একটু ভয় ফিল হচ্ছিল নিজের কাছে। কেননা এভাবে ক্যাবেল রাইডের এক্সপিরিয়েন্স আমার জীবনে এই প্রথম, আর এত উঁচুতে আমি কখনো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স নেইনি। সো ওঠার সময় প্রথমে একটু ভয় লাগে, কিন্তু যখন উঠে যায় এরপর আসলে তেমন একটা ভয় লাগে না। এরপর আমরা আস্তে আস্তে একটা হিল ভিউ দেখতে পারি। আর নিচে আমরা শহরের অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। নেপাল আসলে এতটা ক্রাউডেড একটা প্লেস, আপনি যদি উপর থেকে এভাবে না দেখেন কখনো বিলিভই করতে পারবেন না। পাশ দিয়ে অনেকগুলো ক্যাবেল কার যাচ্ছিল, এই ব্যাপারটাও দারুণ ছিল। होइन नि त्यो यो बन्द हुँदैन नि, यो अलि बन्द कहाँबाट सम्हाल्दैन त लास्ट टाइम लाग्छ। কয়েক মিনিটের মধ্যে মনে হচ্ছিল এত উঁচুতে উঠে যাচ্ছে কল্পনারও বাইরে। एकदम नजिक ठाउँ पनि भयो। पत्ता लाग्न गाह्रो हुन्छ। हेर्नु जङ्गल। একটু পরে তো দেখলাম আমরা আস্তে আস্তে পুরো মেঘের ভিতর ঢুকে গেছি। হালকা হালকা শীত ছিল, যার কারণে হয়তো এই মেঘের আনাগোনাটা অনেক বেশি ছিল। সুন্দর সাদা সাদা তুলতুলে মেঘ, মনে হচ্ছে একেবারে তুলা ভেদ করে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। বাট যত উপরের দিকে যাচ্ছিলাম নিচে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, জাস্ট কেবল কার আর মেঘ। আমরা একেবারে হচ্ছে মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। দেখেন আশেপাশে খালি মেঘ আর মেঘ। এই ভিউটা অস্থির লাগে লিটারেলি। দেখেন আশেপাশে কিচ্ছু নেই, জাস্ট মেঘের ভেতর দিয়ে আপনি যাবেন, সবগুলো হচ্ছে ক্লাউড। অনেক ভালো লাগে, বাট ঠান্ডা লাগে অনেক বেশি। আমি একটু সাহস করে আমার অ্যাকশন ক্যামেরাটা বের করে দিই এবং বাইর থেকে একটু ভিউটা নিতে থাকি। আসলে একটা সময় উপরে অনেকক্ষণ বসে থাকার পর একটু বোরনেস কাজ করবে, তখন আসলে আমি ভেবে পাচ্ছিলাম না কি করে না করব। তাই পরে অ্যাকশন ক্যামেরাটা বের করে একটু ভিউ নিতে থাকি এভাবে। What if it falls to the down? You will be able to find. Even though
person fell down, you can't find him. So like that's really small compared. মোটামুটি 15 থেকে 20 মিনিট পরে আমাদের ক্যাবেল কারটা যে উপরে যে ডেস্টিনেশন সেখানে চলে আসে। মোস্ট প্রবাবলি 20 মিনিট লাগেনি, এর চেয়ে কম সময় লেগেছিল। আমরা যখন চন্দ্রগিরির এই পাটটাতে চলে আসি তখন দেখছিলাম অনেকগুলো এখানে চলে আসছে, অনেকগুলো আবার এখান থেকে ওইদিকে যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং বা অনেক বড় ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক, আমার মনে হয় এই জায়গাটা তাদের জন্য অনেক বড় লেসন নেওয়ার একটা জায়গা। এত বড় বড় ইঞ্জিন এখানে কাজ করছিল, এই জায়গাটা আসলে অনেক বড় শেখার মতো একটা জায়গা। এই জায়গাটায় প্রচুর মেঘ, ঠান্ডাও লাগছিল অনেক বেশি। আমরা তাড়াহুড়া করে এক কাপ চা নিয়ে একটু উপরের দিকে আগাতে থাকি। Is it recording us? Yes. Or fine. Okay. Let's put the phone down. Yeah, they are not. প্রবলেমটা হচ্ছে কাঠমান্ডুর তুলনায় এই চন্দ্রগিরিতে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর আমি সেটা জানতাম না এবং সাথে কোনো গরম কাপড়ও নিয়ে আসিনি। সো আমি রিকমেন্ড করব যারা সেপ্টেম্বরে বা এই সিজনে আসবেন, ডেফিনেটলি কাঠমান্ডু থেকে আসার সময় একটু গরম কাপড় নিয়ে আসবেন, সো দ্যাট নিজেকে প্রোটেক্টেড রাখতে পারেন। উপরে যতই আমরা যাচ্ছিলাম ততই মেঘের ভিতরে ঢুকে যাচ্ছিলাম এবং মেঘ ছাড়া আসলে দূরে কোথাও কিছুই দেখা যাচ্ছিল না। আমরা এখানে সি লেভেল থেকে প্রায় 2551 মিটার উপরে আছি এবং এখান থেকে আপনি যদি নিচের দিকে তাকান, মেঘ ছাড়া কিচ্ছু দেখতে পারবেন না। আমরা যখন চন্দ্রগিরির একেবারে উপর দিকে যাই তখন এই তালা ঝুলানো একটা জায়গা দেখতে পারি। এখানে এতগুলো তালা ঝুলানো ছিল বলার বাইরে। ইনফ্যাক্ট আপনি যদি চানও যে গুনে শেষ করবেন, গুনেও শেষ করতে পারবেন না, এতগুলো তালা ছিল। আর সবগুলোতে একটু করে ফিতা লাগানো ছিল। এখানে যতগুলো দেখছি তার মধ্যে সবচেয়ে বেশি ছিল নিজের ইচ্ছা বা মনের বাসনাকে পূরণ করা, আর তার চেয়ে বেশি ছিল গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের নিজের নামগুলোকে এখানে লেখা। এটা মূলত তারা বেঁধে রাখে তাদের একটা ধর্মীয় বিশ্বাস থেকে। তারা মনে করে থাকে তারা যদি কোনো উদ্দেশ্য নিয়ে এইসব তালা এখানে বেঁধে রাখে বা তালা এখানে ঝুলিয়ে দেয়, তাহলে হয়তো তাদের সে মনের ইচ্ছা পূরণ হবে। এরকম একটা বিশ্বাস থেকে তারা এখানে তালা ঝুলিয়ে দেয়। আরেকটা জিনিস আমি এখানে নোটিস করেছিলাম, বেশিরভাগই প্রেমিক প্রেমিকার নাম এই তালাগুলোর মধ্যে লেখা। পাশেই স্কাই সাইক্লিং এর একটা অপশন ছিল। যেহেতু এখানে অনেক ঠান্ডা ছিল তাই মন চাইলেও আমি এটা করিনি, বা দূর থেকে দেখতে সুন্দর লাগছিল। Even in 2x, he is not being seen. দূরে মেঘ যখন দেখছিলাম আমার মন চাচ্ছিল আমি গিয়ে মেঘের মধ্যে একটু দৌড়াদৌড়ি করি, অ্যান্ড এটাই করেছিলাম। চন্দ্রগিরির উপরের দিকে উঠতেই আমরা একটা মন্দির দেখতে পারি। আমি ভুলে গেছি মন্দিরটার নাম, সরি। এই মন্দিরটা আমি যতদূর শুনেছি বেশ পুরনো একটা মন্দির, বাট এই মন্দিরটা আমার কাছে খুব একটা বেশি পুরনো মন্দির মনে হয়নি। মন্দিরে উঠতেই নেপালের যে কমন ফোয়ারা, সেই ফোয়ারাগুলো দেখতে পাই। এই ফোয়ারাগুলো আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন। এগুলো বিশেষ করে মন্দির এরিয়াতে এই ফোয়ারাগুলো খুবই কমন থাকে এবং এখান থেকে অনবরত পানি পড়তেই থাকে। আর বাম পাশটাতে ছিল নেপালের ইতিহাসের একটা কর্নার, যদিও আমি এত বিস্তারিত এখানে যাচ্ছি না। পাশেই আমি একটা ছোট্ট লিজার্ড দেখতে পারি, খুব সুন্দর। আমাদের দেশে এই লিজার্ডটা দেখা যায় না, একেবারে গ্রিন কালার। আমার কাছে মনে হচ্ছিল ও রং চেঞ্জ করতে পারে এবং কিছুক্ষণ দাঁড়িয়ে সে আসলে রংটা চেঞ্জ করছিল। পরে অবশ্য আমার টাইম ছিল না, আমি ওকে ওখানে রেখে চলে আসি। এই যে দেখেন, মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা একেবারে মেঘে ঢেকে গেছে এবং দূরে আপনি কিছুই দেখতে পারবেন না। এখানে এমন একটা ওয়েদারের মধ্যে আছি, কখনো আপনার সামনে এরকম ক্লাউড ভেসে থাকবে, কখনো বৃষ্টি হবে, কখনো আবার প্রচন্ড ঠান্ডা লাগবে। আমাদেরকে ফিরতে হবে তাড়াতাড়ি। আমরা আবার সেই বাম দিকের রাস্তা ধরে আগাতে থাকি। অনেকেই দেখছিলাম এখনো তালা ঝুলাচ্ছেন, নিচ থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আমি আরেকটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিলাম আসলে কি তালাগুলো লক করা নাকি কোনোভাবে খোলা যায়। আসলে যদি খোলা যায় তার মানে কি তারা একবার খুলে আবার লাগিয়ে দেয়, ব্যাপারটা এরকম। আমি জাস্ট একটু চেক করছিলাম, দেখলাম যে না, বেশ ভালোভাবেই তালাগুলো লাগানো। এখানে এত এত তালা আর এত এত কাপলসদের নাম দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ক্যাটরিনা কাইফের উপর অনেক বড় একটা ক্রাশ ছিল। এখন এগুলো দেখে মনে হচ্ছে যে আমার নিজের নামের পাশে এখানে ক্যাটরিনা কাইফের নামটা লিখে চলে যাই। যদিও চন্দ্রগিরি এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, বাট সেদিন ঠান্ডা অনেক ছিল এবং আমাদের হাতে সময়ও ছিল না, তাই আমরা সেখানে অপেক্ষা না করে রওনা দিয়ে দিই আমাদের হোটেলের দিকে। যাওয়ার কেবল কারের জন্য চলে আসি। এখানে খুব একটা আগের মতো সিরিয়াল নেই, সো যেটাতেই আমরা ফাঁকা পাবো সেটাতেই মোটামুটি আমরা চলে যাব। এখানে আপনারা এক ধরনের বিশেষ ক্যাবেল কার দেখতে পারবেন যে এরকম খোলামেলা। এগুলো মূলত এখানকার মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়। মিনিট 5-এর মধ্যে একটা ফাঁকা ক্যাবেল কার চলে আসে।
লাকিলি এই ক্যাবেল কারে আমরা ছাড়া আর কেউই ছিলাম না। আমার এখানে বাংলাদেশি 3 ভাইয়ের সাথে পরিচয় হয়, আর আমার সাথে আমার ট্যুর গাইড রোশন। এবারও যাওয়ার মতো সেম, নিচে একটু তাকানোর চেষ্টা করছিলাম, বাট ক্লাউড ছাড়া অর্থাৎ মেঘ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। 2000 মিটার উপরে কেবল কারে আছি, যেটা আমরা চন্দ্রগিরি পাহাড়ে গিয়েছিলাম। হ্যাঁ, এটা অনেক উঁচু। আপনারা চারিদিক দেখতে পাচ্ছেন শুধু মেঘ আর মেঘ। আশেপাশে বাংলাদেশি ভাইরাও দেখলাম বেশ এনজয় করছেন, ওনারা খুব আগ্রহ নিয়ে আশপাশটা ভিডিও করছিলেন। তোমার মোবাইল দিয়ে দুইজনে তুলছেন আমার ছবি আর তুলছি। আপনার কি আমি দুইজন সিঙ্গেল আছে না, আর দেখা লাগবে না কয়টা ছবি তুলছি, 8-10টা ছবি তুলছি। You can turn আপনি that একটা off. ছবি তুলে আমি আর আপনি আমার ছবি তুলে দেন তো। এইভাবে ছবি তুলবেন। লজ্জা শেম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, বাট তারপরেও আমি একটু সাহস করে আমার অ্যাকশন ক্যামেরাটা বাইরে বের করে দিই, কারণ এখন ক্লাউড অনেক বেশি। সো আমি আশা করছিলাম যে আরেকটু বেটার ভিউ এখন পাবো। দূরে শহরের একটা ভিউ দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি আর আশপাশে পাহাড় এবং মেঘ। আমি শুনেছি এই জঙ্গলটাতে নাকি চিতাবাঘ থাকে এবং জাগুয়ার থাকে। আমি যখন এই চন্দ্রগিরিতে আসি তার 2 দিন আগে অবশ্য জাগুয়ারের একটা ফুটেজ এখানে টিকটকে ভাইরাল হয়। যাই হোক, চন্দ্রগিরি থেকে নেমে আমরা বেশিক্ষণ না দেরি না করে একবারে বের হয়ে যাই। চন্দ্রগিরি থেকে গেট পার হয়ে আমরা একটু বাইরের দোকানে থামি, দোকানে থেমে হালকা পাল্টা নাস্তা করে তারপর আবার গাড়ি ধরতে হবে। আমরা আজকে এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, এটার বিশেষ কিছু কারণ আছে। যেমন আজকে কাঠমান্ডুতে ছাত্র আন্দোলন হচ্ছে, যার কারণে আশেপাশে যে গাড়ি ঘোড়া এবং এয়ারপোর্টের যে ট্রান্সপোর্টেশন সবগুলো মোটামুটি বন্ধ করে দিয়ে দিবে। সো আমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের হোটেলে যেতে হবে, নাহলে আমরা হয়তো থামেল এরিয়াতে বা কাঠমান্ডু এরিয়াতে ঢুকতেই পারবো না। আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন একটা সুন্দর কুকুর দেখতে পারি। আসলে নেপালের প্রতিটা রাস্তায় আপনি যখন কুকুরগুলো দেখবেন যে এক একটা কুকুর এক এক রকম। এবং দুপুরে চন্দ্রগিরি থেকে ফিরে আমি আবার সেই কক্সবাজার হোটেলে যাই। কক্সবাজার হোটেলে এখানে মূলত আমি আসি হালাল খাবার খাওয়ার জন্য। খেয়ে দিয়ে একটা ছোট্ট লাচ্ছি পরবো। লাচ্ছিটা আমার খুব ভালো লাগে, নেপালের লাচ্ছি। এর আগে হয়তো দেখিয়েছি এখানে লাচ্ছি কিভাবে প্রসেস করে এবং কিভাবে দিয়ে থাকে আর কত প্রাইস হয়ে থাকে, খুবই ভালো লাগে, যার কারণে এটা দিনের শেষে মাস্ট। আমরা এদিন খুব একটা ঘোরাফেরা করতে পারিনি, কেননা এদিন থেকেই নেপালে বা কাঠমান্ডুতে ছাত্র আন্দোলন শুরু হয়ে যায়। অর্থাৎ এখানে থাকা খুবই রিস্কি ছিল, প্রতিটা ট্যুরিস্ট যতটুকু পারছিল বের হয়ে যাচ্ছিল কাঠমান্ডু থেকে। সো আমাকে সে রাতেই আমাদের এজেন্সি ঘুরিং ফিরিং থেকে আমাকে পোখারায় পাঠিয়ে দেওয়া হয়, কেননা পোখারা তখন তুলনামূলক একটু সেফ ছিল। এই গল্প বলবো আমি নেক্সট পর্বে, সে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।